লোকসঙ্গীত কাদের গান, কোন মানুষদের গান? কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। যে সময়টায় বাংলা ব্যান্ড আসছে, আপনার কি মনে হচ্ছে, মানে তাতে কি ধারাটার কোনো ক্ষতি হচ্ছে? যারা ট্র্যাডিশনাল গানকে নষ্ট করছে, তার প্রেজেন্টেশনটাকে ডিস্টার্ব করছে, আমার প্রশ্ন সেখানে। তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, করে তারা বিচ্ছেদী গান গেয়ে চোখের জল ফেলে আনন্দ উপভোগ করছে। তার কোনো দায়বদ্ধতা থাকবে না একটা গানের প্রতি? নিদনিয়ার দন কেমনে ফাইমুরে কালা তোর দরিশন। এখন লোকসঙ্গীত শেখার প্রবণতাটা একটু কমেছে। এখন গান তোলে, গান শেখে না। আমার বিনীত অনুরোধ যে মোবাইল ফোনটা ব্যবহার করা ক্লাসে বন্ধ করে দিতে হবে। এইটাই তো রেকর্ডার। ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এটা কি হাসার গান, নাচার গান? নওজোয়ান হিন্দু মুসলমান। নমস্কার, আজকাল রটিনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। আমাদের অতিথি ডক্টর তপন রায়। তপনবাবুর যাত্রা দীর্ঘদিনের। লোকগানের সঙ্গে, বাংলার লোকগানের সঙ্গে ওতপ্রোতভাবে তিনি জড়িত রয়েছেন। শিল্পী, শিক্ষক, গবেষক, বিভিন্ন ভূমিকায় বাংলা লোকগানের সঙ্গে তাকে আমরা পেয়েছি এবং পেতে থাকবো আগামী বহুদিন। তো সেই তপনবাবুর কাছে আজকে আমরা এই লোকগানের যাত্রা, এই লোকসুরের যাত্রা, এই বাংলার, গ্রাম বাংলার যাত্রা, এই সবটা নিয়ে কথা বলবো আজকে আপনার কাছে। এটা প্রথমে যেটা আমি জানতে চাইবো যে সব কিছু তো একটা শুরু থাকে, একটা আঁতুর থাকে। কোথায় লোকগানের সঙ্গে দেখা হলো আপনার প্রথম? কোথায়, কিভাবে পরিচয় হলো? অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার থেকেই লোকগানের সঙ্গে সম্পর্ক বলা যায়। কারণ আমাদের বাড়িতে আপনার বাড়ি কোথায়? নদিয়া। নদিয়া বাড়িতে আমাদের পূর্ববঙ্গে তার আগে বাড়ি ছিল। আমার বাবা জ্যাঠাদের কাছে শুনেছি যে আমাদের বাড়িতে একটি যাত্রার দল ছিল। আচ্ছা। এবং সেখানে আমার জ্যাঠা, বাবা সবাই অভিনয় করতেন। তখন তো মেয়েরা অভিনয় করতেন না। আমার আর এক জ্যাঠা, তিনি মেয়ের ভূমিকা অভিনয় করতেন। আর এক পিসে মশাই ছিল, তিনিও মেয়ের ভূমিকা অভিনয় করতেন। মানে এরকমভাবে, এবং যথেষ্ট প্রসিদ্ধ ছিল সেই যাত্রা দল। সে বলা যায় সেই ট্র্যাডিশনটাই হয়তো আমার মধ্যে এসে ঢুকেছে আর কি, বা আমি সেটাতেই খানিকটা ইনফ্লুয়েন্স হয়েছি আর কি। হ্যাঁ, তো এই গানের প্রশিক্ষণটা কিভাবে শুরু হলো? বাড়িতেই তো প্রথম শুরু হলো না, গান আমি প্রথমে, যেহেতু লোকসংস্কৃতিটা আমার শিকড়, তো ওই গানটা আমি অনেক পরে শেখা শুরু করেছি। ওটার যদি বলা যায়, আমার প্রথম শিক্ষক ছিল আমাদের বাড়িতে একটি রেডিও ছিল। আচ্ছা। খুব রেডিও শুনতাম। রেডিও খুবই শোনা হতো, এবং সেই রেডিওটাই প্রথম শিক্ষক। তারপরে আমি তখন কাদের গান শুনছেন রেডিওতে? আব্বাসুদ্দিন সাহেব, নির্মলেন্দু চৌধুরী, অমর পাল, আব্দুল আলিম, হ্যাঁ, বিভিন্ন মানুষের গান শুনছি। মানে আর তারপরে আধুনিক গানে তো যেসব সেরা সেরা শিল্পী আছে তাদের গানও শুনছি সবাই। কিন্তু কোথায় যেন লোকগানটা আমাকে একটু বেশি টানতো। হ্যাঁ, আমি সেটা এখন এসে বুঝতে পারি। কিন্তু আমি গান শেখা শুরু করলাম অনেক পরে এসে। প্রথমে তো আমাদের সবার যেমন ধারণা যে ক্লাসিক্যাল মিউজিক শিখতে হয়, বেসিক জিনিসটা না শিখলে গান বাজনা ঠিকঠাক করা যায় না। সেইভাবে আমি ভর্তি হলাম। আমাদের ওই নদিয়ায়, আমাদের নৈহাটির থেকে এক মাস্টারমশাই আসতেন, অধীর সাহা, তিনি প্রয়াত হয়েছেন। ওনার কাছে শেখা শুরু। তারপর আস্তে আস্তে অজয়দারি এক শিষ্য, কল্যাণ গুহ ঠাকুরদা, চাকদায় থাকতেন, ওনার কাছে শিখলাম কিছুদিন। তারপরে তখন কি স্কুল জীবন? হাই স্কুল জীবন। আচ্ছা। তখন মনে আছে যে আমার খুব ভালো লাগতো পিন্টুদার গান, পিন্টু ভট্টাচার্য। আচ্ছা। তা খুবই ভালো লাগতো। তো কল্যাণী ইউনিভার্সিটিতে পিন্টুদা একবার অনুষ্ঠান করতে গেছিলেন। তো আমরা বন্ধুরা মিলে, আমি কল্যাণী আমার পাশেই বাড়ি। তারপরে সেখান থেকে পিন্টুদার সাথে যোগাযোগ হয়। আমি আসি ওনার সাথে দেখা করতে। তারপর পিন্টুদার কাছে দীর্ঘদিন, মানে 10-15 বছর পিন্টুদার কাছে আধুনিক গান শিখি। এবং এইরকম একজন গুণী মানুষ, মানে সঙ্গীতটা যেন উনি একবার গুলে খেয়েছেন, এরকম অসাধারণ শিখাতেন পিন্টুদার কাছে। তারপরে
ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম মিউজিক নিয়ে। মাধ্যমিক পাশ করে, হাই সেকেন্ডারি পাশ করার পর সেখানে মিউজিক নিয়ে ভর্তি হওয়ার পর সুকুমার মিত্রের কাছে শিখলাম কিছুদিন নজরুলগীতি। আর তারপর রবীন্দ্রভারতীতে অনেক শিক্ষকরা ছিলেন বিভিন্ন বিষয়ের, সে স্বনামধন্য সবাই, তাদের কাছেও শিখলাম। তারপরে ব্যক্তিগত জীবন লোকসঙ্গীত শেখার জন্য আমার সাথে পরিচয় হলো অরিন্দমদার মাধ্যমে যোচন দস্তিদারের সাথে। আচ্ছা। এবং যোচনদা আমাকে এতটাই ভালোবাসতেন, আমি যে গানের ডায়েরিটা ব্যবহার করি সেটা যোচনদার দেওয়া, এবং লেখা রয়েছে যোচনদার ডায়েরিটা দেওয়ার সময় যে গানের পাগল তপনকে যোচনদা বলে, শোন তুই ভালো পল্লী গীতি গাস, আমি একজনের কাছে পাঠাচ্ছি তোকে, ওনার কাছে শেখ তুই, দীনেন্দ্র চৌধুরী। তখন যোচনদাদের একটা নাটক চলছিল বাঞ্জারার মিউজিক করেছিলেন দীনেন্দা। আচ্ছা। তা যেদিন যোচনদা বললেন তার পরের দিন রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান, সব লোকসঙ্গীত একটা বড় মাপের অনুষ্ঠান, দীনেন্দার সেখানে থাকবেন, অমর পাল, দীনেন চৌধুরী, বিষ্ণুপদ দাস, আরও অনেক শিল্পীরা। তা আমি ওখানে গিয়ে রবীন্দ্র সদনে গিয়ে যোচনদার চিঠিটা দিলাম, দেওয়ার পর উনি বললেন কালকে সকালে চলে এসো। ওই শুরু হলো শেখা। তারপর দীনেন্দার সাথে আমার সম্পর্ক যারা জানেন তারা জানেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি তার কাছে গান শিখেছি, লোকসঙ্গীত শিখেছি, এবং এখন সেই দীনেন্দার ধারাকে বহন করার চেষ্টা করি। এবং তিনি শিখাতে গিয়ে যে কথাগুলো আমাদের বলতেন, দীনেন্দার কাছে যারা শিখেছেন সবাই জানেন, শিক্ষক হিসেবে তার কোনো জুড়ি মেলা ভার। এবং পশ্চিমবাংলায় যারা লোকসঙ্গীত গাইছেন সবাই দীনেন্দার ট্রেনিংয়ে গান গেয়েছেন। এবং তা আমি এই ট্রেনিং পিরিয়ড যখন আপনি লোকসঙ্গীত শিখতে শুরু করলেন, সেই সময় থেকেই কি আপনি বাইরে গাইছেন, মানে বাইরে গাইতে শুরু করেছেন জলসা ইত্যাদিতে? তখন অল্প একটু গাই, তখন তো আমায় কেউ চেনে না, কি করে চিনবে, তখন চেনার কথাও না। তখন যেভাবে হয় আর কি, ওই একটু একটু অনুষ্ঠান করি বন্ধুরা মিলে, বা কোথায় কখনো মিললে, রবীন্দ্রভারতীতে পড়তে পড়তে সে তো করি অল্প একটু। তো প্রথম মানে রেকর্ডিং এর ব্রেকটা কবে এলো, কিভাবে এলো? সেটার পিছনে বড় ভূমিকা হচ্ছে আমাদের যে মেলোডি আছে, মেলোডি দোকান, যেটা ক্যাসেট সিডির দোকান, মেলোডির কর্ণধার দুলাল চক্রবর্তী। কি করে এলো ঘটনাটা আপনার কাছে পৌঁছলো কি করে? পৌঁছলে মানে দীনেন্দাই আমাকে পাঠালেন দুলালদার কাছে। দীনেন্দা বললেন তুমি এক কাজ করো, তুমি দুলাল বাবুর কাছে যাও, গিয়ে আমার কথা বলো যে এরকম। এখন দুলালদা সবাই জানে যে গান বাজনা জগতে যারা, যে দুলালদার কথা সব কোম্পানি শুনতেন, এবং দুলালদার সিলেকশন বাজারে আজকে অনেক শিল্পী দুলালদার সিলেকশনের জন্য আজকে বাজারে এসছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। কি গান গাইবে এমনও পর্যন্ত ঠিক করে দিতেন। অনেক বড় বড় শিল্পীরাও দুলালদার কাছে গিয়ে গান নির্বাচন করতে চায়, কোন গান গাইলে ভালো বিক্রি হতে পারে। তা দীনেন্দার কথা মতো আমি দুলালদার কাছে গেলাম। সেখানে দীনেন্দার পাশেই থাকতেন পাড়ায় সুনীল গাঙ্গুলি, বিখ্যাত গিটারিস্ট। সুনীল গাঙ্গুলি দুলালদার পাশে বসেছিলেন। তা আমি গিয়ে যখন দীনেন্দা পাঠিয়েছেন, তা বলছে এনাকে চেনো? আমি বললাম হ্যাঁ চিনি। তা বলছে দীনেন্দার পাশেই থাকে। তখন বলো ও তুমি দীনেন্দার কাছে, দীনেনবাবুর কাছে শেখো? আমি তো ওই পাড়ায় থাকি, আমি তো যাই প্রায় দিন দীনেন্দার বাড়িতে। হ্যাঁ, তা ওই পরিচয় হলো। তারপর দুলালদা বলে তুমি আমাকে এক কাজ করো, গান রেকর্ড করে আমাকে দাও। আমি যদি মনে করি তোমার মধ্যে স্বকীয়তা আছে, তাহলে আমি কোনো কোম্পানিকে বলবো তোমার কথা, আর যদি মনে করি যে স্বকীয়তা নেই, তাহলে কিন্তু আমি বলতে পারবো না। পরিষ্কার বলে দিল, বলে তুমি 2-3টে গান গেয়ে আমাকে দাও। কি গান দিলেন? আমি 2-3টে গান, ট্র্যাডিশনাল গান। উনি বললেন যে ফোক গাইবে, ট্র্যাডিশনাল গান দেবে। আচ্ছা। ট্র্যাডিশনাল গান আমি রেকর্ড করে ওনাকে দিলাম, একটু মাইক্রোফোন নিয়ে রেকর্ড করে তবলা হারমোনিয়ামে গেয়ে দিলাম। শুধু তবলা আর হারমোনিয়াম? হারমোনিয়াম, উনি তাই বলেছিলেন, শুধু তবলা হারমোনিয়ামে গেয়ে দেবে। দিলাম, দেওয়ার পরে উনি শুনে বললেন যে হ্যাঁ আমি তোমার গান শুনেছি। 2 দিন পরে যেতে বললেন, যেদিন দিলাম। তো উনি বললেন হ্যাঁ আমি তোমার গান শুনেছি, আমি তোমার জন্য চেষ্টা করব, আমার ভালো লেগেছে, তোমার মধ্যে একটা নিজস্বতা আছে। আচ্ছা। হ্যাঁ, এটাও প্রথম বললেন। ঠিক আছে। তারপর একটা কোম্পানিতে, প্রথম বড় কোম্পানির
তখনকার সময় খুব প্রতিষ্ঠিত কোম্পানি, তাদের সাথে কথা হলো, তারা কথা দিলেন, তারপরে আমার গান করলেন না। তখন করলেন না? না, কথা দিয়েও করলেন না। তখন দুলালদা একটু রেগে গেলেন। আচ্ছা। হ্যাঁ, রেগে গিয়ে তখন দুলালদা বললো, এই পুজোতে ওর গান বেরোবে, তোমাদের থেকেও বড় কোম্পানির থেকে বেরোবে। হ্যাঁ, বলে গ্রামোফোন কোম্পানির সাথে দুলালদা কথা বললেন এবং সেইবার পুজোতে এটা কত সালে? 98 98 কি গান ছিল সেই ক্যাসেটে? সেটা ক্যাসেট ছিল তো? ক্যাসেট তখন। সেবার এই গ্রামোফোন কোম্পানিতে আমি রাঘব আর অর্চন বলে একটি ছেলে রিমেক গান গাইলো, অর্চন চক্রবর্তী, আমরা তিনজন নতুন ইনক্লুড হলাম 98-এ। তা বেরোলো সব ট্র্যাডিশনাল গান। তারপর রিয়াকশনটা কি হলো বেরোনোর পর? তারপরে এবার কোম্পানি তো খরচা করবে, কে অ্যারেঞ্জার হবে, তখন যারা অ্যারেঞ্জমেন্ট করে সেরকম বাজারে, সেরকম দুলালদা আমাকে নিয়ে গেল সাথে করে HMV-তে, গ্রামোফোন কোম্পানিতে। ওরে ম্যানেজারদের সাথে বসে গল্প হচ্ছে, তখন ওরা একজনের নাম বলছে। দুলালদা চা খেতে খেতে বললো যে না না না, ওর গান অ্যারেঞ্জমেন্ট করবে দুর্বাদল চট্টোপাধ্যায়। আচ্ছা। ও দুর্বাদল ওর ট্র্যাডিশনাল ফর্মে গান গায় এবং ও কোনো রিমেক গান গায়। প্রথমে তখন ওরা অফার দিল ওই মিটিংয়ের মধ্যে যে 5টা নির্মলেন্দু চৌধুরী, 5টা শচীন দেব বর্মন, 2 পিঠে 5টা 10টা গান কোম্পানির থেকে। তা দুলালদা তখন, আমি তো আমার অভিজ্ঞতা নেই, সবাই বলে দুলালদাই তখন বললো না, ও কোনো রিমেক গান গাইবে না, ও নিজস্ব গান গাইতে পারে, আমি ওর গান শুনেছি, ও নিজের গান গাইবে এবং ওর অ্যারেঞ্জার দুর্বাদল চট্টোপাধ্যায়। তখন ওরা একটু দুর্বাদল চট্টোপাধ্যায় বেশি খরচা হয়ে যাবে, হ্যাঁ না, রাজি হলো। দুর্বাদা দারুণ, দুর্বাদা তো কোনো প্রশ্নই নেই। আমার অধিকাংশ গানই দুর্বাদাই, আমার যত অ্যালবাম বেরিয়েছে তার বেশিরভাগটাই দুর্বাদা অ্যারেঞ্জ করেছে। তার পরবর্তীতে এইভাবে শুরু। হ্যাঁ, তারপর আমি জানতে চাইছি শুরুর পর কি হলো, মানে যখন বেরোলো তখন তো ক্যাসেটের বাজার। হ্যাঁ। তারপর আমরা তো নতুন আর্টিস্ট, তারপরে তখন রিমেকের বাজার। হ্যাঁ, তখন আমি গাইলাম বেসিক গান, হ্যাঁ, স্বাভাবিকভাবে। কিন্তু দুলালদার মতো আমি তো বলে আমার এই গান বাজনার জগতে আসার মানে যেটুক যা করতে পেরেছি তার মধ্যে যে কয়জন মানুষের কি বলবো যে কৃতিত্ব বা আমার পিঠে হাত রয়েছে, তার মধ্যে দুলালদা সব থেকে বেশি। এবং নিজে আমি দেখেছি দোকানে ফোন করে করে, হোলসেল মার্কেটে ফোন করে বলে, টিকু নানু এদের সবাইকে ফোন করে বলছে এই ক্যাসেটটা এখানে বেশি পুশ করো, ওখানে বেশি পাঠাও। মানে দারুণ ইনিশিয়েটিভ। কিন্তু আমি তখন নতুন আর্টিস্ট, তারপরে হচ্ছে নতুন গান, রিমেকের বাজার। তখন নতুন গান হচ্ছে না, শুধু রিমেক। দুলালদা করে করে মোটামুটি একটা জায়গায় আসলো, ব্রেক ইভেন্ট, ওদের মানে টাকাটা হয়তো উঠলো। তখন সেকেন্ড অ্যালবাম করার একটা আমাকে প্রস্তাব দিল। সেকেন্ড অ্যালবামটা আমি করলাম হাসন রাজার গান। এই প্রথম ফুল অ্যালবাম হাসন রাজার গান। একটা দুটো গান লোকে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, বা আমি না লইলাম আল্লাহজির নাম, একটা দুটো গান নির্মলেন্দু চৌধুরী কণ্ঠে এখানে জানতো। কিন্তু ফুল অ্যালবাম এই প্রথম। দিনেন্দা সিলেটি মানুষ, অনেক দিন ধরে ট্রেনিং করে উচ্চারণ তার সব কিছু শিখে নিয়ে আমি এই প্রথম হাসন রাজার গানে প্রথম অ্যালবাম করলাম এবং সেই অ্যালবামটি খুব জনপ্রিয় হলো। ওরা যখন আসাম, শিলচর মানে নর্থ ইস্ট ট্যুরে গেল পুজোর পরে, তখন জেনারেল মার্কেটিং ম্যানেজার ছিল মিস্টার JS গুপ্ত। JS গুপ্ত আর তুহিনদা সেলস ম্যানেজার ছিল। আন্ডার ম্যানেজার ছিল JS গুপ্ত আর তুহিনদা সেলস ম্যানেজার, তুহিন দাস। ওরা ফিরে এসে আমাকে JS গুপ্ত বলল, সর্বনাশ হয়ে গেছে, তোমার ক্যাসেট আমরা দেখে আসলাম, শিলচর টিলচর সর্বত্র ঝুড়িতে করে পাইরেট ক্যাসেট বিক্রি হচ্ছে। হ্যাঁ, হাসন রাজার গান। বলছে একদিক দিয়ে ভালো, গানটা পপুলার হলো, কিন্তু ব্যবসা তো, বলছে গানটা পপুলার মানে বলছে একেবারে ছেয়ে গেছে। ঠিক আর কয়েকদিন পরে আমার পরিচিত খুবই আমার কাছের রুনুদাও আমার জীবনে খুব অন্যতম একটা ভূমিকা আছে। রুনু দাশগুপ্ত, অমলেশ দাশগুপ্ত কসবাতে থাকেন। রুনুদার বাড়িতে আমি একসময় থাকতাম। আমার যখন হোস্টেল থেকে আমাকে বিতাড়িত করে তখন আমি রুনুদার বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছিলাম, রুনুদাই আশ্রয় দিয়েছিল।
রুনুদা তার কয়েকদিন পরে বাংলাদেশ থেকে আসলো, আমাকে ফোন করলো, শোনো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, তুমি এসো আমার বাড়িতে। গেলাম, দেখে হাসন রাজার গানের ক্যাসেট, পাইরেট ক্যাসেট আর সিডিও বের করে দিয়েছে বাংলাদেশ, নিয়ে চলে আসলো। হ্যাঁ, তো এইটাই মানে তার মানে বোঝা গেল গানটা মানুষের কাছে। তখন সেই সময় থেকে আপনি আস্তে আস্তে ওপেন ফাংশন, ওপেন প্রোগ্রামের তখন তো প্রচুর প্রোগ্রাম করতে শুরু করেছে। করলাম। কিরকম মানুষের রিয়াকশন দেখতেন ওপেন প্রোগ্রামে গিয়ে? মানুষ কিরকম শুনতে চাইতো? আমি একটু তো যেহেতু দিনেন্দার ঘরানায় ট্রেন্ড, মানে আমার কিন্তু লোকসঙ্গীত গাওয়ার মূল মানে কি বলবো যে আদর্শ যারা, যে কয়জন মানুষ, তারা কিন্তু কখন চটুল লোকসঙ্গীতের দিকে ছিল। আমি শচীন দেব বর্মনকে দেখে আমি লোকসঙ্গীত গাইতে এসেছি, আমি আব্বাসউদ্দিন সাহেবকে দেখে লোকসঙ্গীত গাইতে এসেছি, আমি আব্দুল আলিমকে দেখে লোকসঙ্গীত গাইতে, আমি অমর পালকে অনুসরণ করেছি। মানে এই মানুষগুলো হচ্ছে আমার লোকসঙ্গীতের আইকন আমার কাছে, মানে বিশেষ করে শচীন দেব বর্মন, যে অসাধারণ, ভাবা যায় না যে লোকসঙ্গীতকে কোন মাত্রায় নিয়ে গেছেন। এবং একজন মানুষ কোনো ট্র্যাডিশনাল গান গাননি, হ্যাঁ, কিন্তু তার প্রতিটা গান মানুষের কণ্ঠে ঘোরে, তাহলে কতটা সাকসেস হতে পারে। কিন্তু ট্র্যাডিশনাল ফরম্যাট মেনটেন করেছে, কিন্তু কোনো ট্র্যাডিশনাল গান গাননি। আচ্ছা, আপনি একটা জিনিস বললেন, এই কথার সূত্রেই, আপনার কথার সূত্রেই জিজ্ঞাসা করি যে আপনি চটুল লোকসঙ্গীত গাননি কখনো। না, এবার এই চটুল লোকসঙ্গীত এই বিষয়টা, মানে এই বিষয়টা কি, মানে আমি বলতে চাইছি যে লোকসঙ্গীত তো বিভিন্নভাবে বিভিন্ন সময় ছিল। কেউ একতারা নিয়ে খালি গলায় শুধু একটা গান গাইছেন, সেটাও লোকসঙ্গীত। কেউ 5টা ইনস্ট্রুমেন্ট নিয়ে গান গাইছেন, সেটাও লোকসঙ্গীত। কিন্তু আপনি এই লোকসঙ্গীতের ধারা বলতে কি বোঝাতে চাইলেন? না, লোকসঙ্গীতের ধারা আমি আলাদা করে কিছু বোঝাতে চাই। লোকসঙ্গীতের বিভিন্ন আঙ্গিকগুলোই এক একটা ধারা, কিন্তু একটা জিনিস, আমি যখন লোকসঙ্গীত গাইছি তখন আমাকে বুঝতে হবে, যে জানতে হবে, মানে আমি কিসের জন্য। দীনেন্দার কাছে শোনা, দীনেন্দা বলতেন যে তোমাদের সাথে পঙ্কজ মল্লিকের পরিচয় হয়নি। পঙ্কজ মল্লিক বলতেন যে তুমি যখন গান গাইছো তখন তোমাকে প্রথমে আগে ভেবে নিতে হবে। পঙ্কজদা সবসময় বলতেন যে তুমি কোনটা চাইছো, নিজেকে তুলে ধরতে চাইছো না তোমার পরিবেশনটাকে তুলে ধরতে চাইছো। বলে এইটা যদি তোমার কাছে পরিষ্কার হয়ে যায়, তাহলে কিন্তু আর তোমার কাছে কোনো কিছু আর তোমাকে আকর্ষণ করতে পারবে না। কোনটা চাইছো, তুমি নিজেকে প্রেজেন্ট করতে চাইছো না তোমার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করতে চাইছো। বোঝা গেল? তাহলে লোকসঙ্গীত কাদের গান, কোন মানুষদের গান, তারা কোন, মানে কেউ নৌকা চালাতে চালাতে গান গাইছে, কেউ না, প্রান্তিক, গরিব, হতদরিদ্র, শ্রমজীবী, শ্রমিক, এদের গান। তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, করে তারা বিচ্ছেদী গান গেয়ে চোখের জল ফেলে আনন্দ উপভোগ করছে। দেহতত্ত্বের গান গেয়ে আখড়াতে বসে সন্ধ্যাবেলায় নিজের আনন্দ পাচ্ছে। দেহতত্ত্বের গানে কি খুব উল্লসিত ব্যাপার আছে? নেই। তাহলে আমার কাছে বুঝতে হবে যে আমি কোন লোকসঙ্গীত, হ্যাঁ লোকসঙ্গীতে একটা সহজাত ছন্দ আছে, সেই ছন্দটাকে আমি কিভাবে ব্যবহার করব সেটা তো আমার শিক্ষা, আমার গাইডেন্স আমাকে শিখাবে বা বলে দেবে। ইদমসার একটা গান আছে, ঋত্বিক ঘটক ব্যবহার করেছিলেন তার ছবিতে, কান্দিয়া আকুল হইলাম পব নদীর পারে, মন তরে কে বাপার করে। এই গানটাকে আমি এক্ষুনি অন্যরকম করে, কান্দিয়া আকুল হই, যদি ড্রাম অন্য ছন্দে দারুণ মানুষ এনজয় করবে। এই মানুষটা বুঝতে হবে, এই মানুষটা এই গানটা রচনা করেছেন, এই মানুষটা হাটে বাজারে বিক্রি হতেন, জন বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, পয়সাওয়ালা লোকরা কিনে নিয়ে যায়, এক সপ্তাহ কাজ করায়, পয়সা দেয়। এই মানুষটা বিক্রি হতেন হাটে বাজারে, বিক্রি হয়ে সংসার চালাতেন। তাহলে সেই মানুষটা তো ওই বুক ফাটা গানই গাইবে। আমি এই প্রসঙ্গে আসবো, আমি অ্যারেঞ্জমেন্টের প্রসঙ্গে আসবো। সেই মানুষটা তো বুক ফাটা গানই গাইবে, সেই গানটাকে নষ্ট করার অধিকার কি আমার আছে? এই প্রসঙ্গেই আপনাকে এবার এটা জিজ্ঞাসা করার, যে আপনি প্রেজেন্টেশনের কথা বললেন, কাকে প্রেজেন্ট করতে চাইছি সেইটার কথা। লোকগান, আমি প্রশ্নটা প্রিসাইসলি করে নিই, যে ধরুন যে সময়টায় বাংলা ব্যান্ড আসছে, বাংলা ব্যান্ডের এক
বাংলা ব্যান্ড একটা ধরনের লোকগানকে একরকমভাবে প্রেজেন্ট করতে শুরু করছে এবং তারপর লোকগানের মধ্যে নানা রকম কিছু ঢুকছে, ফিউশন ঢুকছে, নানা রকম ইনস্ট্রুমেন্টেশন ঢুকছে, প্রেজেন্টেশন চেঞ্জ হচ্ছে। আপনার কি মনে হচ্ছে, মানে তাতে কি ধারাটার কোনো ক্ষতি হচ্ছে? না, বাংলা ব্যান্ড বলতে লোকগানের জন্য বাংলা ব্যান্ড যদি বলা যায়, যারা করেছে, যে দুই একটা ব্যান্ড করেছে, তারা নিজস্ব গান লিখে তৈরি করে কিন্তু করেছে, সেখানে আমার কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে, আমার কথা হচ্ছে সেখানে যারা ট্র্যাডিশনাল গানকে নষ্ট করছে, তার প্রেজেন্টেশনটাকে ডিস্টার্ব করছে, আমার প্রশ্ন সেখানে। মানে ধরুন অনেকে বলবে যে আমার দ্বারা গানটা জনপ্রিয় হচ্ছে, জনপ্রিয়তার দায়িত্ব তোমাকে কেউ দেয়নি। মানে আমি যেমন একটা জিনিস আপনার কাছ থেকে আমি শুনেছিলাম, সোহাগ চাঁদ বদনী ধ্বনি গানটা, এই গানটা বিখ্যাত, বহু মানুষ বহু রকম ভাবে গেয়েছেন। এই গানটা সম্পর্কে আপনার একটা আপনি বলেছিলেন যে এটা কিসের গান, কি কেন গাওয়া হয়? হ্যাঁ, এটা হচ্ছে মূল গানটা তো তখন বাংলা ভাষার, আঞ্চলিক ভাষার এত কদর ছিল না বা প্রচলনও ছিল, এবং গানের কথাগুলো অনেক বদলে গেছে পরবর্তীতে। পরবর্তীতে যেটা হয়েছে, আমি করিয়েছিলাম এই যে আমরা যেটা সোহাগ চাঁদ বদনী ধ্বনি শুনি নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে, সেটা কিন্তু অমিতাভ চৌধুরীর, কবি অমিতাভ চৌধুরী, উনি সিলেটের মানুষ, ওনার লিখে দেওয়া, ওনার কারেকশন করে দেওয়া, মানে আঞ্চলিক শব্দগুলোকে সরে কিন্তু যথার্থভাবে উনি করেছিলেন। কারণ তখন সিলেটি ভাষা নাসইনবালা সুন্দরিয়া ফিন্দইনবালা নেত, যেন এলিয়া দুলিয়া পড়ে সুন্দি জালির বেত, এইসব কথা কিন্তু লোকে বোঝার কথা না। তখন ওই ভাষাগুলো সরিয়ে দিয়ে উনি ওই আদলটাকে রাখলেন, রেখে আধুনিক ভাষার একটা সঞ্চারীও লিখে দিলেন। কিন্তু একটা গান পরিবর্তিত হলো মূল কাঠামোর মধ্যে দিয়ে, সে গানটা তো কিছু নষ্ট হয়নি। আমার দায়িত্ব পড়ে, আমি যদি লোকসঙ্গীতের গবেষক হই, তাহলে ওই নির্মলেন্দু চৌধুরী ভুল গেয়েছে এটা না বলে আমার দায়িত্ব পড়ে মূল গানটাকে তুলে দেওয়া। এই গানটার মূল রূপটা এই ছিল, যেটা আমি আমার তৈরি যে দল মাদল মেয়েদের লোকগান, আমি তাদের দিয়ে কিন্তু প্রথম রেকর্ড করাই এটা, ওই আসল মানে মূল গানটা, মূল রূপটা। হ্যাঁ, কিন্তু আপনি কি বলছেন, মানে এই যে গিটার নিয়ে গাওয়া বা অন্য কোনো ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে গাওয়া বা অন্য কোনো ওয়েস্টার্ন অ্যারেঞ্জমেন্টে গাওয়া, সেইটা ঠিক নয়? তুমি তো, তোমাকে আমি ঠিক নয় কি ঠিক, সেটা আমি বিচার করছি না, আমি একটা কথা বলছি। আমি তোমাকে পায়েস খেতে দেবো, পায়েসে যদি আমি গরম মশলা দিয়ে দিই, তুমি কি পায়েসের স্বাদ পাবে? না, কখনোই না। তাহলে তুমি তো উত্তর দিয়ে দিচ্ছ। এক একটা জিনিসের রান্না তো এক একটা অনুষঙ্গ থাকে। তাহলে তো সেখানে যে রান্না, চাটনিতে যেটা দেওয়ার দরকার সেটা না দিয়ে যদি আমি মাংস রান্নার, মাটন রান্নার, খাসির মাংস রান্নার জিনিস দিয়ে দিই, তা চাটনির স্বাদ কি পাবো? আমরা তো স্বাদ চাই, ভাটিয়ালি গানের স্বাদ চাই, আমি ভাওয়াইয়া গানের স্বাদ চাই। সেই স্বাদটাকে কি দেওয়া যাবে? আমার প্রশ্ন, উল্টে আমার প্রশ্ন, তাহলে তো উত্তর বেরিয়ে যাবে। আমি মানুষকে পায়েস খাওয়াতে চাই, চাটনি খাওয়াতে চাই, আমি মাছের ঝোল ইলিশ মাছের ঝোল খাওয়াতে চাই। ইলিশ মাছের রান্নার যে প্রিপারেশন, সেটা না করে যদি আমি অন্য মাছের রান্না যে প্রিপারেশন তাই দিয়ে করি, তা সেটাকে ইলিশ মাছের স্বাদটা আসবে? পুরোপুরি আসবে না, খানিকটা হয়তো আসবে, বলছি না যে পুরো আসবে না, কিন্তু তোমাকে যদি পুরো আস্বাদনটা নিতে হয়, তাহলে তো সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা তো, ইনস্ট্রুমেন্টাল বিষয়টা তো তাই, ইনস্ট্রুমেন্টেশন ব্যবহারটা তো তাই। পোশাকের মতো একটা গানের, আমরা যেমন আমরা প্যান্ট পরি, জামা পরি, চশমা পরি, বোতাম লাগাই, সব কিছু পরিপাটিভাবে, কোন প্যান্টের সাথে কোন জামাটা মিলছে, কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা মিলছে, এই যে সব ম্যাচিং করে পরি, কেন? সুন্দর লাগবে বলে তো। আমরা একটা গানকে তো সুন্দর করতে চাই, সুন্দর করতে গেলে যা যা যন্ত্রপাতি দরকার সেইগুলোকে দিতে হবে। হ্যাঁ, কিন্তু সুন্দরের ধারণাটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। এবার কিন্তু আমি এটা প্রশ্ন করছি যে এই প্রবণতাটা কেন, মানে একটা বিশাল অঙ্কের যারা লোকসঙ্গীত গান বলতে আমি বলছি যে যারা চর্চা করেন বা
এখন বিখ্যাত শিল্পীও হয়েছেন, এরকম অনেকেই তারা যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন বা যে ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা গানের মধ্যে অ্যালাউ করেন, সেই জায়গাগুলোতে হয়তো কখনো কখনো দেখা যায় যে সেই গানের যে অরিজিনালিটির যে চলন, সেই চলনের সঙ্গে সেটার কোনো মিল নেই, সেটা অনেকটা দূরে। তাহলে তুমি তো সেটা বলছো, আমার কাছে কথা হচ্ছে লোকসঙ্গীত নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রেজেন্টেশন যদি হারিয়ে যায় তাহলে সে গানের রূপটা ঠিক থাকে না আর। আচ্ছা, এখন যিনি ব্যবহার করছেন তিনি কেন ব্যবহার করছেন, তার কাছে কি যুক্তি আছে সেটা তো আমি বলতে পারবো। আপনার কি মনে হয় যে মানে ব্যবহার করার প্রবণতাটা কেন এরকম, সেটা কি আপনার কোনো ধারণা আছে যে এটা ধারণা হয়তো যে একটু তাড়াতাড়ি মানুষ আমার গানটা শুনবে এবং মানুষ একটু চটুলভাবে, কিন্তু আমি একটা প্রশ্ন করি এখানে, আমি কাউকে ডিস্টার্ব বলতে চাইছি না, যে যার অভিরুচিতে কাজ করবে, কিন্তু তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে জনপ্রিয়তা পাবো, গানটা পপুলার হবে। ওই যে আমি সেই প্রশ্ন আবার আসবে যে আমি কি চাইছি, আমি আমারকে প্রেজেন্ট করতে চাইছি না আমার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করতে, আমার পরিবেশনটাকে ভালো করে পরিবেশন করতে চাইছি, এই প্রশ্নটা আবার এসে যাবে। কিন্তু একটা বিষয় যে যারা করছেন তারা নিশ্চয়ই তাদের হাতে একটা যুক্তি আছে, বা তারা একটা যুক্তি দেখেছে, হয়তো যুক্তি নাও থাকতে পারে, মনে করছেন যে কি হয়েছে কি হয়েছে, তুমি যদি, আমি তোমাকে বললাম এখন কটা বাজে, হ্যাঁ তুমি বলে এখন বাজে 7টা, আমি বললাম না এখন 9টা বাজে, বলো না ঠিক আছে, ছাড়ো কি হয়েছে, এখন আমার কাছে 9টা বাজে, এটা তো এক ধরনের কথা হলো, তাই না? কি হয়েছে, এই কি হয়েছে কোনো উত্তর হয় না। কি ক্ষতি হয়েছে, হ্যাঁ ক্ষতি কি হয়েছে, যিনি আমার কাছে একটাই কথা যে আমি লোকসঙ্গীত করতে এসেছি, কিন্তু আমাকে লোকসঙ্গীতের উপরে ভর করে আমাকে তুলে ধরার জন্যে না, আমার ভাবনা আমি লোকসঙ্গীত করতে এসেছি যে আমার দ্বারা লোকসঙ্গীত কতটা উপকৃত হচ্ছে বা লোকসঙ্গীত কতটা প্রসারিত হচ্ছে, পরবর্তী প্রজন্ম আমার দ্বারা কি কি পাচ্ছে, আমার এই ভাবনাটা মূল থাকছে মাথায়, অন্যটা থাকতে পারে। আবার অনেকে কি যুক্তি দেন, গায়ক আর গবেষক আলাদা, অনেকে ভুল গান গেয়েছে, আমি হয়তো বললাম এই গানটা এরকম না, কিন্তু ও আপনারা মশাই গবেষক মানুষ, আপনারা ঠিক, আমরা গায়ক, কি মানে কি, মানে গবেষক হলে সে ভুল, আর গায়ক হলে সে যা ইচ্ছা তাই করে দিতে পারবে, তার কোনো দায়বদ্ধতা থাকবে না একটা গানের প্রতি, একটা গানকে বলে দেবে অমুক গান, এবং গানের কথাও অনেক সময় পাল্টে, ওটার সাথে সাথে বলবে আমরা পারফর্মার আর রিসার্চার এরা আলাদা। আমি জানি না এটা কেন, একটা গানের ক্ষেত্রে কি যুক্তি আছে, পারফর্মার তোমাকে তো জিনিসটা তো পারফেক্ট করতে হবে। আচ্ছা, লোকসঙ্গীতের ক্ষেত্রে একটা জিনিস থাকে, একটা বড় অংশ থাকে যেখানে গবেষকরা বা দীর্ঘদিন যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করছেন তারা গান সংগ্রহের ওপর খুব অনেক সময় গুরুত্ব দেন। নিশ্চয় তারা বলেন যে বিভিন্ন জায়গায় ঘুরে তারা গান সংগ্রহ করেন, বা অনেক গুরুর কাছ থেকে গান পান, বা বিভিন্ন জায়গা থেকে গান পান। এই যে যারা লোকসঙ্গীত শিল্পী, এখন যারা কম বয়সে লোকসঙ্গীত শিখছেন বা লোকসঙ্গীত নিয়ে চর্চা করবেন ভাবছেন, না আমি তোমাকে ইন্টারাপ্ট করে, এখন লোকসঙ্গীত শেখার প্রবণতাটা একটু কমেছে। ইউটিউব ফেসবুক আসাতে এখন গান তোলে, গান শেখে না। আচ্ছা, কিরকম? সবাইকে আমি দোষারোপ করবো না, একটা সেকশন শেখে, এখন অধিকাংশ গান তোলে মানে ট্রেনিং ছাড়াই গানটা তুলে, গান শেখার একটা গান কোথায় আমি কতটুক লয় মেনটেন করে গাইবো, কতটুক অপে গাইবো, কতটুক গাইলে তুমি আহা করবে, আহা। একই গান ধরো আমি গাইছি, আমারটা তুমি আহা করছো না, আর একজন গাইছে তুমি আহা, মানে এটা করছো কেন তুমি, ও তো তোমায় কোথাও একটা খোঁচা দিচ্ছে তোমার অনুভূতিতে, মানে লয় বলা, গান বলা, ছন্দের সাথে বলা, এইগুলো তো শেখা। গান তুলতে কি মাস্টারমশাই কাছে যেতে হয় নাকি? প্রথম আমি বলবো যারা গান শেখায়, আমার বিনীত অনুরোধ যে মোবাইল ফোনটা ব্যবহার করা ক্লাসে বন্ধ করে দিতে হবে। এইটাই তো রেকর্ডার, আমরাও তো গান শিখেছি, আমাদের সাহস হতো না দিনেনদের কাছে কোনোদিন রেকর্ডার নিয়ে যাওয়া, বলছে একটা গান এমন আছে 6 মাস 7 মাস ধরে শিখেছি, দিনেন্দ্র বলছে ভালো করে তোলো তারপরে, তাই না? মানে ওইটা কি হয়, আমি গানটার মাস্টারমশাইয়ের কাছে ঠিকঠাক শিখলাম না, রেকর্ড করে নিলাম, হয়ে গেল। আর কোনো আমার কাছে আসে শিখতে, তারা অন্যত্র কোথাও শিখেছে, নাম বলছে হ্যাঁ এক একদিনে তো 2-3টে করে গান দিয়ে দেয়, আপনি
আর দুটো সামনের দিন দুটো গান, এই দুটো গান শিখবো। আমি বললাম, না, তুমি গান কি শিখবে সেটা আমি ঠিক করব। এই একটা গান আগে শুনবো তোমার কাছে, তুমি 100 না, তুমি যদি 80% ঠিক করতে পারো তার পরবর্তী গান তাহলে শিখবে। কিন্তু এখন এগুলো বললে তো আমি খারাপ হবো, আমার কাছে গান শিখতে আসবে না কেউ। না, আমি বলছি যে কিন্তু হ্যাঁ, আমি খুব গর্বিত যে আমার কাছে এমনও ছেলেমেয়েরা, অধিকাংশ যারা সত্যিকারের লোকসঙ্গীত ভালোবাসে তারা আমার কাছে শেখে। 15 বছর 16 বছর ধরে তারা আমার কাছে গান শিখছে। আমি এখনও বলি, তোমরা অনেক দিন শিখছে, এবার চলে যাও। শুনলে বল, স্যার এই কথা বলবেন না, আমরা কিচ্ছু শিখতে পারিনি। হ্যাঁ, পুরোনো গানগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে আরও তৈরি করবো, যে কীভাবে আরও সুন্দর করে গায়কি তৈরি করা যায়। তাহলে আমি এদের কি করে খারাপ বলবো? না, ঠিক ঠিক ঠিক। একটা সবসময় একটা মুদ্রার দুটো পিঠ সবসময়ই থাকে, সবসময়ই থাকে। কিন্তু আমার খুব আমার বিনীত অনুরোধ, যারা লোকসঙ্গীত গাইছেন, লোকসঙ্গীতকে আশ্রয় করছেন বা লোকসঙ্গীতকে তুলে ধরার চেষ্টা করছেন, যে সত্যিকারের লোকসঙ্গীতের প্রেজেন্টেশন যদি নষ্ট হয়ে যায় না, তাহলে সবটা একটা পিণ্ড হয়ে যাবে, একাকার হয়ে যাবে। যে ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, ধামাইল গান, মুর্শিদি গান, বিচ্ছেদি গান, এই আলাদা আলাদা কোনো রূপ আর থাকবে না। এই রূপটা আছে বলেই তো লোকসঙ্গীতের বৈচিত্র্য। এই রূপটা থাকবে না। এটা না থাকলে কিন্তু তখন লোকসঙ্গীতের বড্ড দুঃসময় আসবে। আমরা হয়তো থাকবো না, আমি হয়তো থাকবো না, কিন্তু তখন দেখবেন শুধু লোকসঙ্গীত একটা শব্দ থাকছে, অন্য অন্য বিভিন্ন ভেরিয়েশনটা থাকছে। আমি এই সূত্রে আরেকটা, এই অরিজিনালিটির সূত্রে আরেকটা প্রশ্ন করি, যে উচ্চারণ লোকসঙ্গীতের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। যেহেতু এটা আঞ্চলিক ভাষার, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার গান, সেহেতু উচ্চারণ, বিশেষণ, এগুলো সব পাল্টে পাল্টে যায় এবং সেগুলোর আলাদা আলাদা গুরুত্ব তৈরি, এবং সেগুলো না শিখলে কিন্তু সম্ভব না। সেগুলো আমি সেটাই জিজ্ঞেস করছি, আমাকে যে অরিজিনালিটিটা সে কি করে জানবে একজন লোকসঙ্গীত শিল্পী? শিক্ষকের কাছ থেকে জানবে। আমি হাসন রাজার গান গেয়েছি। আমার হাসন রাজার গান, আমার সঙ্গে শ্রদ্ধেয় শোভন সোম, সিলেটের বিখ্যাত মানুষ, বিখ্যাত পেইন্টার, রবীন্দ্রভারতী ডিন ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। হঠাৎ শিশির মঞ্চে রবীন্দ্র সদনের ওখানে একদিন দেখা, আমার হাসন রাজার গানের প্রথম অ্যালবাম বেরিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, মানে চারিদিকে একটু লোকে জেনেছে হাসন রাজার গানের প্রথম অ্যালবাম এসছে। আমাকে বলছে, এই শোনো, চা খেতে, ওখানে একটা ক্যান্টিনে চা খেতে খেতে, এই শোনো তপন, তুমি হাসন রাজার গান গেয়েছো? আমি বললাম, হ্যাঁ। তো তুমি আমাদের সিলেটি অ্যাসোসিয়েশনের মেম্বার না কেন? না, আমি তো সিলেটি লোক না। তাহলে ওইভাবে কী করে গাইলে হাসন রাজার গান? আমরা দিনান্দা যেভাবে শিখিয়েছে। বলছে, ওরা তো বললো যে আমরা তোমাকে কিন্তু সিলেটের সঙ্গে কট করে মানে যুক্ত করে নিলাম, মানে অরিজিনালিটিটার কাজ। হ্যাঁ, বললো তুমি, তাই এটা শিখলে গাওয়া যায় না, এটা আমি বিশ্বাস করি না। আমি ভাওয়াইয়া গানও গেয়েছি। যারা ওই মাটির শিল্পী, তাদের তো ওটা থাকবেই, কিন্তু শিখলে হয় না, এটা আমি অন্তত আমার মানতে একটু কষ্ট আছে। আমি এবার একটু আপনার পরবর্তীকাল সময়ের কর্মকাণ্ডের দিকে আসি, যে নিরন্তর গবেষণার কাজ আপনি সমানতালে আরেক রকমভাবে করে চলেছেন আপনার, এবং সেই গবেষণা করতে গিয়ে আপনি নানা দিক ছুঁয়েছেন, বাংলার লোকসঙ্গীতের নানা দিক ছুঁয়েছেন, এবং চেষ্টা করেছি। আমার গত বছর আমার একটা বই বেরিয়েছে লালমাটি প্রকাশন থেকে, লোকসঙ্গীতের সহজ পাঠ। এটা আমাকে অনেক মানুষ যারা লোকসঙ্গীত শুধু শোনেন আর ভালোবাসেন, তারা আমাকে একাধিকবার বলেছেন যে আপনি একটা বই বের করুন, শুধু আমরা জানবো যে আমাদের অত গভীরে ঢোকার জায়গা নেই, গভীরে ঢোকার ইচ্ছা নেই, ভাটিয়ালি গানটা কি, আপনি এইটুকু শুধু এরকম নোট দিয়ে সেই রকম করে আমি একটা বই বের করেছি। আমি, আমার মিসেস, ও লোকসঙ্গীত গায়, ডক্টর রীতা সাহা, ও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আছে, ও আর আমি মিলে করেছি, আমাদের ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছে, লোকসঙ্গীতের সহজ পাঠ। আমি আর একটা কাজ এইবার বইমেলায় করছি, এই প্রথম রাধারমণের গানের 1000 গানের সংকলন বের করছি। আচ্ছা, এই পৃথিবীতেই প্রথম। আচ্ছা, 1000 গানের, রাধারমণের 1000 গান, আচ্ছা, 1000 গানের একটা সংকলন বেরোচ্ছে, এবং সেটার জন্যে বাংলাদেশের সিলেটের আমার ভাতৃপ্রতিম এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধা করে দেবদাস এবং তার মিসেস তুলিকা, এরা যেভাবে সাহায্য করেছে, মূলত গানটা সংগ্রহের কাজ তারাই করেছে, আমরা তার
সম্পাদনার কাজটি করে আমার ইচ্ছা যে যেই করুক এরকম একটা কাজ বাজারে আসা দরকার। রাধারমণের গানের একটা সংকলন থাকা দরকার। যে মানুষ বিচ্ছেদী গানকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, হ্যাঁ, রাধারমণের গান পূর্ববঙ্গের মানুষরা বলে রাধার মনের গান, আচ্ছা, তাই হচ্ছে রাধারমণের গান। আচ্ছা আচ্ছা, বিচ্ছেদী গানের জনক বলা হয় তাকে, এবং ধামাইল গান, ধামাইল গান মানে রাধারমণ। যে মানুষটি 46 বছর বয়সে তার 3 পুত্রকে হারাচ্ছেন, তার স্ত্রীকে হারাচ্ছেন, হারিয়ে লিখছেন, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অহন জলে গইয়া গইয়া। এই মানুষটা তো লিখতে পারে এরকম কথা, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া। সত্যি এই কথা বলতে বলতে এই গানকে আমি মানুষের সামনে উনি যেভাবে চেয়েছেন সেইভাবে তুলে ধরাই তো আমার দায়, তাই নয় কি? একদমই তাই। আপনি আর এই প্রসঙ্গ তোমার কথার আগে আরেকটা কথা ভুলে যাবো আমি, ধরো শাহ আব্দুল করিম একটি বিখ্যাত গান, করিম সাহেবকে যারা জানেন ওনার ছেলের সঙ্গে নুরজালালের সাথে প্রতিদিন প্রায় আমার কথা হয়, দারুণ মানুষ, আমার সাথে ফোনে কথা হয়। উনি যে গানটা লিখেছিলেন, ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, এটা কি হাসার গান, নাচার গান? যখন তুমি দেখো উদ্বাহু তুলে সবাই নাচছে, উনি তো নিজেই বলছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানের মধ্যেই তো বলছি, হিন্দুর বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, মানে এই যে একটা দ্বন্দ্ব লেগে গেছে, একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে, সেই কথাটাই তো গানের মধ্যে বলছে। এবং ওনার নিজের যে সুরটা ছিল, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, এই যে সুরটার মধ্যে অনেক, এই যে সুরটা আমরা শুনি এটা হচ্ছে বিদিত দাস সুর, বিদিত লাল দাসের। তা আমার এই গানটা প্রেজেন্ট করার সময় মনে রাখতে হবে যে গানটার মধ্যে তো উনি আনন্দের কথা বলছেন না দুঃখের কথা বলছেন, কষ্টের। লোকসঙ্গীত কিন্তু দুঃখ দুর্দশা জড়িত গান। লোকসঙ্গীতের মুখ বলা হয় বিচ্ছেদী গানকে। কথায় আছে যে ভালো বিচ্ছেদী গান গাইতে পারে সেই হচ্ছে প্রকৃত লোকসঙ্গীত শিল্পী। তুমি দেখো যেদিকে তাকাবে, তুমি যদি লোকসঙ্গীতকে 100তে ভাগ করো, তাহলে 80 ভাগ হচ্ছে বিচ্ছেদ, 15 ভাগ হচ্ছে দেহতত্ত্ব, আর বাকি 5 ভাগ হচ্ছে আচার অনুষ্ঠান পরব হ্যান ত্যান মিলে, আর 5 ভাগ। এর বাইরে তুমি একটা লোকসঙ্গীত দেখাও আমাকে, বিচ্ছেদে ভর্তি। শাহ আব্দুল করিমের যাও, সব গান, রাধারমণ যাও, উকিল মুন্সি যাও, যেখানে যাও, ভাওয়াইয়াতে যাও। আমি আরেকটা জিনিসও আমার জানতে ইচ্ছে করে যে সারা পৃথিবীর একটা আগ্রহ দক্ষিণ এশিয়ার যে রুরাল কালচার, যে লোক সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ঘিরে বিভিন্ন সময় আছে। বিদেশের মানুষ যাদের কাছে এই গান হয়তো তেমনভাবে প্রথম দিকে পৌঁছয়নি, পরবর্তীকালে আস্তে 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 লোকগান একরকমভাবে পৌঁছেছে, তাদের কিরকম আগ্রহ দেখেছেন আপনি? আপনার তারা কোন ধরনের গান, কি ধরনের প্রেজেন্টেশন, কি ধরনের কে পছন্দ করছে? একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কিন্তু গান, লোকসঙ্গীত বলো কীর্তন বলো, আমাদের কিন্তু মেলোডি প্রধান গান। এটা অস্বীকার করার কোনো, তার মানে কি সেখানে কি কথার গুরুত্ব নেই? অবশ্যই আছে, কিন্তু মারাত্মক মেলোডি প্রধান আমরা। দেখবে সেখানে টাচ করে বেশি আমাদের গান। বাইরের যে কোনো দেশের গানের সাথে তুমি তুলনা করবে, দেখবে আমাদের গান কেন মানুষকে ভালো লাগে, সবার মধ্যে তো একটা অনুভূতি আছে, সে ভাষা বুঝুক আর না বুঝুক, সেই অনুভূতিটা যখন টাচ করতে পারে কোনো প্রেজেন্টেশন, তখন যে কোনো সংস্কৃতি তার ভালো লাগতে বাধ্য। সেই জন্য আমাদের লোকসঙ্গীত, আমাদের গান, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত মানুষের, সারা পৃথিবীর মানুষের ভালো লাগার কথা, এবং ভালো লাগে, সেটা আজকে পর্যন্ত তার প্রমাণ আছে। যার জন্য আমাদের দেশের শিল্পীদের বিদেশে যত কদর। হ্যাঁ, মানে আমার ব্যক্তিগত মত যে মেলোডি প্রধান বলেই এতটা বেশি, সব মানুষের একটা অনুভূতি আছে, সেই অনুভূতিকে আমরা বেশি ছুঁয়ে যেতে পারি।
মারাত্মকভাবে ছুঁয়ে যেতে পারি। নাহলে ক্লাসিক্যাল গানের তো কোনো ভাষা নেই। ইনস্ট্রুমেন্ট যে বাজাচ্ছে, ধরো খেয়াল বাদ, অধিকাংশ ইনস্ট্রুমেন্ট গান, আর ধরো আজকে রবিশঙ্কর, আলী আকবর খান, তাদের বিদেশে এত চাহিদা কদর কেন? অনুভূতির উপরে দাঁড়িয়ে কিন্তু তোমাকে কোথায় অনুভূতির জায়গায় তোমাকে না এমনভাবে বেঁধে দিচ্ছে যে তুমি ওই আলী আকবর খানের সরদ, আমজাদ আলী খান সাহেবের সরদ, হরিপ্রসাদ চৌধুরীর বাঁশি না শুনলে তুমি কোথাও একটা প্রশান্তি পাচ্ছ না, অন্য কিছু শুনে তোমার তৃপ্ত হচ্ছে না। আমাদের লোকসঙ্গীতটাও ঠিক তাই, যখন ভাটিয়ালি গান তুমি ওইভাবে ধরবে তোমাদের কোথায় যেন মানে অনায়াসে তোমার চোখটা জুড়িয়ে আসবে যে ভাষা বোঝার দরকার নেই। ভাষা বোঝার দরকার নেই, ঠিকই। এই কোথাও গিয়ে দেশের সীমানা, দেশের সীমান্ত, ভাষা, ভূগোল এগুলো অতিক্রম করে চলে যাচ্ছে। আপনি নতুন প্রজন্মের অনেক ছাত্রছাত্রীদের সংস্পর্শে প্রতিনিয়ত আসেন, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই, তার সাথে গান শেখান, সমস্ত কিছুর কারণেই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আশেপাশে আসে। এই প্রসঙ্গে বলি, বিশ্ববিদ্যালয় মাস্টারমশাই প্রসঙ্গে বলি, আমি চাকরি করছি বেশি দিন না, এবং তার জন্য আমি শ্রদ্ধেয় সত্যম রায়চৌধুরীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। ওনার ইচ্ছাতেই কিন্তু আমি এই নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। এবং উনি আমি সবাইকে বলি, ওনার অ্যাপ্রোচটা এত সুন্দর, মানে ওনার বলাটা আমার কাছে এত ভালো লেগেছিল, আমি ওনার কথায় ডাকে সাড়া দিয়ে আমি যুক্ত হয়েছি, এবং আমি সত্যি খুব স্যাটিসফাইড। এবং কাজ করে আমার উপাচার্য যারা আছেন তারাও এতটাই হেল্পফুল আমাদের ডিপার্টমেন্টের জন্য, এবং সবাই চান পারফর্মিং আর্ট ডিপার্টমেন্টটা একটা অন্য জায়গায় আমরা দাঁড় করাই, এবং সেই স্বাধীনতা আমাদের দেন, আমাদের পরামর্শ দেন। এর জন্য সত্যি আমরা যে কয়জন আমরা এখানে আছি আমরা খুব কৃতজ্ঞ। তো আমি সেই প্রসঙ্গে জিজ্ঞেস করি, এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে আপনি কাজ করছেন, তাদের আশেপাশে থাকছেন, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের কোয়ারিজ মেটাচ্ছেন, তাদের মধ্যে লোকগান নিয়ে আগ্রহ এবং তারা কিভাবে লোকগানকে রিসিভ করছে সেইটা কিরকম দেখছেন পরিস্থিতিটা আপনি? না, আগ্রহ তো সবার অনেকের মধ্যেই আছে, ঠিক আছে, কিন্তু ওই বললাম না যে শেখার ইচ্ছাটা, লোকসঙ্গীত একটু ধরে না শিখলে না, এটা হচ্ছে আমার কেন, যারা ঠিকঠাক বুঝবেন তারা আমি কি বলতে চাইছি বুঝবেন, একটু ধরে না শিখলে প্রেজেন্টেশনটা, লোকসঙ্গীত আর কি জান, লোকসঙ্গীতের প্রেজেন্টেশনটা আমি লালনের না, অনেকে বলেন যে লোকসঙ্গীতে যদি দরদ থাকে তাহলেই হবে, সুর একটু এদিক ওদিক হলে অসুবিধে নেই। না, সুর এদিক ওদিক হলে অসুবিধে নেই, সেটা তো তোমার গায়কিতে একরকম হতে পারে, আমার গায়কিতে, কিন্তু সুর চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কি হবে? সেটা তো হবে না। ধরো তোমার গায়কি থেকে মনে হচ্ছে একটা চেনা গান, হ্যাঁ চেনা গান, তোমার গায়কিতে মনে হচ্ছে অন্যরকম হয়ে গেল, তা সেটাকে কি মান্যতা দিতে হবে? না, এটা মান্যতা দিলে কিন্তু মুশকিল। মূল গানটার থেকে তোমার কাছ থেকে একটু সরছে, আরেকজনের কাছ থেকে আরেকটু সরবে, সরতে গেল মূল গানটাই আর হারিয়ে গেল। এরকম একাধিক জিনিস হয়েছে। বকুল ফুল যে গানটা এখন মানুষ শোনে বাজারে, সেটা তো মূল গান না। মূল গানটা কিরকম? বকুল ফুল সোনা দিয়ে দাঁত যে বাঁধালি। আচ্ছা, বকুল ফুল সোনা দিয়ে দাঁত যে বাঁধালি, শালুক ফুলের লাজ লাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। দেখো এখানেও কিন্তু একটা দেহাতি মানুষের গান বলছে, গ্রামগঞ্জে সই পাতানো, মিতে পাতানো, ফুলের নামে, ফলের নামে, গাছের নামে পাতানো। তো একজন বকুল ফুলকে তখনকার দিনে দাঁত বাঁধালে গোল্ডেন কালারের দাঁত বাঁধানো হতো, এখন সেম কালার করে দেওয়া যেত না। তো একজন কেউ দাঁত বাঁধে, তাই তার বন্ধু বকুল ফুলকে বলছে, তুই সোনা দিয়ে দাঁত বাঁধালি, এত টাকা কি করে পেলি তুই? তাদের কাছে আশ্চর্য, তুই এটা করলি, গ্রামে যারা হতদরিদ্র, তুই এটা কিনতে পারলি? তার এই গানের মধ্যে আছে, মানে আমার বধা হাল ভাই ফড়িংডাঙ্গার মাঠে, মানে আমার স্বামী এত কষ্ট করছে, হাল বইছে মাঠে, তার গা দিয়ে ঘাম যাচ্ছে, আমরা এত পরিশ্রম করছি, ভাদর আশ্বিন মাসে জামাই আসবে, কি খাওয়াবো ঠিক নেই। প্রতিটা ওই সেই দুঃখ জর্জরিত কথাই
প্রান্তিক মানুষের কথাই বেরিয়ে আসছে গানটার মধ্যে, কিন্তু গানটার প্রেজেন্টেশন কি হয়েছে, ঠিক। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পছন্দ করেছেন, কিছু বলার নেই আমার সেখানে, কিন্তু প্রেজেন্টেশনটা গান, মূল গানটা তো চলে গেল। হ্যাঁ গেল কি না? হ্যাঁ গেল বটে, গেল ঠিক। ফলে এই না, যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন যে এই প্রজন্মের ছেলে মেয়েদের যাদের আপনি শেখাচ্ছেন, আপনি যেটা বলছিলাম রফ ক্যামেরা যখন কথা বলছিলাম, যে তাদের মধ্যে একটা অংশ কিন্তু আছে যারা এখনো এইটার সঙ্গে লিনিয়ার থাকছে, তার যাদের অধ্যাবসায় আছে এবং যারা শিখতে চাইছে। অবশ্যই তারা সত্যিটাকে বা প্রকৃতটাকে তারা জানতে চায়, শিখতে চায়, অবশ্যই আছে। ফলে পুরোটা তো হতাশার চিত্র নয়, না আমি বলছি না, কিন্তু একটা বড় অংশ, একটা বড় অংশ। হ্যাঁ, কেন করছে, কেন হচ্ছে, আমার কষ্ট হয় একটা জায়গা, আর কিছু না। লোকসঙ্গীতটা যদি নষ্ট হয় তাহলে আমি বড্ড কষ্ট পাই, দুঃখ পাই, যখন একটা গানের প্রেজেন্টেশন কোনো মিডিয়াতে শুনি, যে মানে একবার সে দারুণ হাততালি, দারুণ মানুষ হাততালি দিচ্ছে, আজকে হাততালি দিবে, কালকে ঘাট ধরে নামিয়ে দেবে, সে অন্য কথা, কিন্তু মূল প্রেজেন্টেশনটা যখন তার কাছ থেকে পাই না, পুরো ওই যে আবার বলছে লোকসঙ্গীত বিচ্ছেদ হচ্ছে লোকসঙ্গীতের মুখ। তুমি একটা গান আমাকে নাচানো গান দেখো, বলো তো একটা গান, রিদিম আছে, ওই যে আমি বললাম ইদম শাহর গানটা যেমন ওই রিদিম চেঞ্জ করে দিয়ে আমি করে সব গানই করে দেখাতে পারবে। আর কোন শাহর গান আছে, চাইছি যে ফিঞ্জিরা বানাই হারে কইলায় বন্দ্রে বন্ধু নিদ্দনিয়ার দন কেমনে ফাইমুরে কালা তোর দরিশন। হ্যালো, এটা আমি একটু লয় বাড়িয়ে দিই, চাইছি যে ফিঞ্জিরা বানাই চেঞ্জ হবে কি হবে না? হবে তো। এছাড়া ড্রাম বাজে, ইয়ে বাজে, তাহলে পুরো সিনারিটি পাল্টে গেল। এটা তো মানুষ নাচবে, কিন্তু নাচার কি গান? এটা ফকিরি গান। আমার প্রশ্ন এখানে, এই প্রশ্নগুলো আমি রাখতে চাই, আমি কাউকে দোষারোপ করছি না, কাউকে আক্রমণ করছি না। আমার মূল কথা হচ্ছে লোকসঙ্গীত যখন নষ্ট হচ্ছে, আমার হয়তো বাড়ি গাড়ি 4টে ফাংশন বাড়ছে, দিনের শেষে আমি কিন্তু সংস্কৃতির, লোকসঙ্গীতের ক্ষতি করে গেলাম। আমি মানে সত্যি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গানগুলো শুনতে শুনতে, 2-4টে লাইন শুনতে শুনতে মনে হয় যেন পুরোটা শুনি, কিন্তু তবুও এটা এখানে গানের পরিসর অতটা নেই। কিন্তু আমি হতাশার জায়গা নেই। আমি একটা বড় কোম্পানিতে ট্রেনার হিসেবে কাজ করি, এই মুহূর্তে সব থেকে বড় কোম্পানি, তাদের ট্রেনার হিসেবে কাজ করি। তাদের আমি বলেছিলাম কীর্তন করো তোমরা, তারা করেছিল। আমার কথা প্রথম দিকে একটু নিমরাজি হয়েছিল, তারা কীর্তন বের করেছিল, ছোট ছোট কীর্তন পদকর্তাদের। এক একটা গানের ভিউ তুমি ইউটিউবে গিয়ে দেখতে পাবে, 18 লাখ, 19 লাখ, 20 লাখ। আমি কি করে বলবো মানুষ শোনে না? আমার এক ছাত্রীকে দিয়ে সেই কোম্পানিতে আমি একটা রামপ্রসাদী গান গাইয়েছিলাম, অতি পরিচিত। সেই গানের এখন ভিউ হচ্ছে 4 মিলিয়ন, 40 লাখ প্রায়। আমি কি করে বলবো মানুষ গান, ভালো গান শোনে না? কিচ্ছু না, সাদামাটা গান, না বহুল প্রচলিত একটা গান, 1000 বার রেকর্ড হয়েছে, সবাইকে ছাড়িয়ে গেছে। সবাই আমাকে একজন বলেছে যে কোম্পানি, তাদের একজন জিজ্ঞেস করেছে, তখন এই গানটা এত মানুষ শুনলো কেন? আমি বললাম এর মধ্যে একটা সহজিয়া গান, সহজিয়া রূপ রয়েছে এই গানটা, এই পরিবেশনটার মধ্যে। আমারই এক ছাত্রী গেয়েছে, তুমি এখনই গিয়ে ইউটিউবে দেখতে পারো, 4 মিলিয়ন ভিউ রয়েছে। কেন শুনছে? এটা জোর করে কেউ শোনাচ্ছে না। আমি বললাম এই গানটার মধ্যে, ওরা জিজ্ঞেস করেছে তোমার এটা কি করে হতে পারে? আমি বললাম যে এটা এর মধ্যে একটা সহজিয়া রূপ রয়েছে, যেটা দেখবে ওর গায়কের মধ্যে সরলতা রয়েছে, মানে ও কতটা ভালো গাইয়ে সেটা দেখাতে চাইনি, মানে ওর অজান্তেও হয়তো এটা হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা তখন তুমি শুনছো, তখন তোমার টাচ করে যাচ্ছে। যে প্রেজেন্টেশনের কথা আপনি বারবার করে বলছেন, একাধিকবার বলছেন, সেটা গুরুত্বপূর্ণ। ওইটাই মূল। নতুনদের কথাও আমার সঙ্গে হলো, আপনার সঙ্গে, যে নতুনদের মধ্যেও অনেকের আগ্রহ আছে, সমস্ত কিছু আছে, কিন্তু সব কিছু বাদ রেখে, সব কিছু সরিয়ে রেখেও একটা জিনিস আমার আপনার থেকে জানতে ইচ্ছে করে, যে যখন বেসিক রেকর্ড এর জনপ্রিয়তা ছিল, পুজোয় গান বাজতো,
তার একটা গান শোনার একটা নিজস্ব ধারা ছিল, যে একটা ক্যাসেট চালালে 10টা গান পরপর শোনা যেত ইত্যাদি প্রভৃতি। সেই গান শোনার ধরনটা পাল্টে গেছে এখন, হ্যাঁ অবশ্যই। একেবারেই পাল্টে গেছে। আপনার কি মনে হচ্ছে যে এই যে গান শোনার যে ধরনটা পাল্টে গেল যুগের কারণে, রেকর্ড বন্ধ হয়ে গেল, সিঙ্গেল সিঙ্গেল গান একটা দুটো ইউটিউবে ভিডিও করে প্রচারিত হলে লোকে শুনছে, কোথাও কি গানের শোনার অভ্যাসটা পাল্টে যাওয়াও গানের রুচি পাল্টে যাওয়ার অন্যতম কারণ? মানে শ্রোতার অভ্যাস কি অনেকটা পাল্টে গেছে আগের থেকে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু শ্রোতার শোনার মানে অভ্যাস, আপনি যেভাবে গান শুনতেন, মানে না, আপনি তো রেগুলার শুনতেন। একটা তফাৎ আমি বুঝতে পারি, আমার ব্যক্তিগত অভিমত, যে আমরা যখন গান গেয়েছি তখন কিন্তু নির্দিষ্ট 4-5টা কোম্পানি ছিল, তারা আমাদের পিছনে ইনভেস্ট করতো। তুমি চাইলেই গান গাইতে পারতে না, ইনভেস্ট করতো, তারা ব্যবসা করতো যে এই গানটা বাজারে চালানো যায়। আমি যদি ট্র্যাডিশনাল গান গাই বা রিমেক গান যাই গাই, আর এখন কিন্তু তুমি কালকে এখনই ফেসবুক খুলে তুমি রেকর্ডার চালিয়ে দিয়ে বসে গিয়ে লাইভ করে দিতে পারলে। যখন জিনিসটা নিজের হাতে এসে যায় তখন স্বাধীনতার খানিকটা অপব্যবহার হয়। আবার ভালো কাজ হচ্ছে না সেটা আমি বলতে চাইছি না, সেই স্বাধীনতার অপব্যবহারের জন্যে একাকার হয়ে যাচ্ছে মিলেমিশে। আপনি সোশ্যাল মিডিয়াতে শোনেন গান? কিছু সোশ্যাল মিডিয়াতে আসে আপনার সোশ্যাল মিডিয়ায়? আমি খুব একটা ইন্টারেস্টেড না সোশ্যাল মিডিয়ার গান নিয়ে, কিন্তু আসে কিছু 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 তো শুনি, মানে ফোনটা যেহেতু ব্যবহার করি, কিছু তো শুনতে হয়, সেখানে ভালো জিনিসও পাই, ভালো জিনিসও শুনি, আবার তার থেকে অত্যাধিক খারাপ জিনিসও শুনি। মানে এতে বোঝা যায় যে আমাদের কি আকুতি নিজেকে নিয়ে, মানে কবে আমি নাম করতে পারবো, কবে আমি তো 98 আমার ফার্স্ট অ্যালবাম পেরেছি। আমার সত্যি বলছি, একবার তুমি তো আমাকে দীর্ঘদিন চেনো, আমাকে একটু টাচ করে না নাম করার জন্য। আমি বারবার বলছি, আমি প্রতিটা মুহূর্তে ভাবি যে আমি লোকসঙ্গীতের জন্য কিছু রেখে যেতে পারলাম কিনা, পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারলাম কিনা, আমি এইটুকুই ভাবি, আর কিছু না। নেই আকুতিটা কেন, মানে কিসের জন্য? কি রিয়েলিটি শোয়ে হঠাৎ করে মুখ দেখিয়ে বিখ্যাত হয়ে যাওয়া বা ইত্যাদি? হবে হয়তো, সব জায়গায় তো টিআরপির একটা ব্যাপার চলছে থাকে সর্বত্র, হয়তো টিআরপি বা আমার একটা সচ্ছলতা আসবে, আমাকে মানুষ চিনবে। কিন্তু যাদের গান গেয়ে শহরের সেই শিল্পীটি বিখ্যাত হলেন, যে মানুষদের, তাদের আর্থিক অবস্থার তো কোনো পরিবর্তন হয় না। হয় না তো। আপনি তো এরকম শিল্পীদের খুব কাছ থেকে দেখেছেন, একাধিক, এবং তাদের কিভাবে দেখেছেন? তাদের দুরবস্থার মধ্যে রয়েছে, অথচ তারা গান সুরসৃষ্টি করেছেন, লিখেছেন। একেবারে আমি উদাহরণ দিচ্ছি, ধরুন বলুন না, ইদম শাহ, আমি উদাহরণ দিলাম আপনাকে। শাহানুর বলে একজন ছিলেন সিলেটের, অসাধারণ অসাধারণ গান, তিনিও তো একই অবস্থায় ছিলেন। শাহ আব্দুল করিম, নিজের স্ত্রীকে বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে, তার গান গেয়ে কিন্তু বিশ্ব জয় করে বেড়াচ্ছে সবাই। এখন তার গানের এত চাহিদা, কিন্তু তার স্ত্রী বিনা চিকিৎসা, অর্থের অভাবে চিকিৎসা করতে পারেননি, মারা গেছে। আপনাকে এবার আমরা আলোচনার একবার শেষের দিকে চলে এসেছি। এবার আপনাকে, মানে আপনার কি মনে হয় যে এই যে যতটা জীবন আপনি গানের সঙ্গে কাটিয়ে দিলেন, লোকগানের সঙ্গে কাটিয়ে দিলেন, কোথাও গিয়ে কখনো কোনো একদিন মনে হয়েছে যে না, এসব আর করবো না, ছেড়ে দেবো, আর ভাল লাগছে না? আমার তো ওই লোভটা যেহেতু নেই, সেহেতু আমার কখনো মনে হয়নি। মানে আপনি একা একা বসেও গান গিয়ে চর্চা করেছেন? হ্যাঁ, গানটা তো আমার 24 ঘন্টার ভাবনা। গান মানে যে আমি 4 দিন হারমোনিয়াম নিয়ে বসলাম না, তাতেও আমার কিছু এসে যাবে না। গানটা তো আমার সাথে রয়েছে, ওইটাই তো আমি করি, ওইটাই নিয়ে আমি তো ভাবি সারাক্ষণ। হ্যাঁ, মানে আমার বিষয়টা অনেকে কতক্ষণ গান গাইলাম আজকে, কালকে কতক্ষণ গেলাম, ওই হিসাব আমার কাছে নেই। কারণ আমি তো সারাক্ষণ ওইটাই নিয়েই ভাবি, ওইটাই আমার ভাবনা, ওইটাই আমার ছাত্র ছাত্রী, আমার কাছে যারা গবেষণা করে, আমার কাছে যারা গান শেখে, আমার যোগাযোগ মানুষের সাথে কথা বলার সবটা তো এইটা নিয়ে, লোকগান নিয়ে, লোকসঙ্গীত নিয়ে। তা সেই জায়গার থেকে আমার কখনো মনে হয়নি কোনো ক্লান্তি আসেনি না। আমি তো আমার জন্য গান গাই। হ্যাঁ, আমি ভালো থাকি কিনা, আমি একটা গান নিয়ে বারবার ভাবি যে এই গানটার, এখন আমি সত্যি কথা বলছি, আমার এই সিবি থেকে অনেক অ্যালবাম বেরিয়েছে, তুমি আমার বাড়িতে গেছো, কিন্তু তুমি গেলে এখন দেখিয়ে দেবো, সেলোপেন খোলা হয়নি এমন অনেক ক্যাসেট আছে, আমি কোনোদিন শুনিনি। মানে নিজের শুনেনি, খুলেন না? আমার নিজের টিভির অনুষ্ঠান হলেও আমি শুনি না, যদি বাড়িতে থাকি শুনি, কারণ আমার মনে হয় ওই একটা ভুল ধরা পড়লে নিজের খারাপ লাগবে যে এরকম ভুলটা করে ফেললাম। হ্যাঁ,
করে দিয়ে এসছি করে আমি আমি মনে করি গান গাওয়া হচ্ছে অনুষ্ঠান করা মানে হাতের ঢিল আর মুখের থুতু, বেরিয়ে গেছে আর ফেরত আনা যাবে না, আর শুনলে কষ্ট হবে। আমি গান গাওয়ার সময় বুঝি কি কি ভুল করে ফেলেছি একেবারে। আমি প্রেজেন্টেশন, আমার মতো অনেকেই বোঝেন এটা, দীনেনদা বলতেন যে সবসময় চেষ্টা করবে তুমি যখন কোনো কিছু গাইছো প্রেজেন্ট করছো তখন নিজের জাজমেন্টটা করতে করতে যাওয়া। আমি তখনই বুঝে ফেলি যে কি কি ভুল করে ফেলেছি, এই জন্য শুনলে আরো কষ্ট বাড়ে। বাড়িতে থাকলে হয়তো শুনি, হ্যাঁ, কিন্তু নাহলে আমার কোনো আকুতি কাজ করে না ওটা শোনার জন্য, বা কোনো ক্যাসেট বেরোনোর সাথে সাথে শোনা আমার কোনো তাগিদ কাজ করে না। হয়ে গেছে, মানুষ কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে, সবাইকে আমার গান ভালো বলে না। হ্যাঁ, না মানে এরকম ভাবে একজন শিল্পীকে এত কাছ থেকে দেখা এবং এরকম একজন গবেষক শিল্পী একাধারে শিক্ষক তাকে এত কাছ থেকে দেখা। তবে আমি একটা কথা বলি তোমার সাথে, কথা আমি গুরু শিক্ষক জীবনে ভালো পাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, আমার মা বাবা সবারই মা বাবা প্রথম শিক্ষক। আমি এত ভালো শিক্ষক সান্নিধ্য পেয়েছি, আমার গবেষণার যিনি গাইড ছিলেন অধ্যাপক বরুণ চক্রবর্তী, তাদের সবার সাথে আমার পারিবারিক সম্পর্ক, এবং তারা আমাকে সন্তান স্নেহে ভালোবাসেন এখনো। দীনেনদা নেই, দীনেনদার সাথে সবাই জানতেন আমার সাথে তার সম্পর্ক, বাপ ছেলের সম্পর্ক। হ্যাঁ, তা দীনেনদাকে খুব মিস করি। এখন অনেক কিছু মনে হয় যে আমার গান শিখতে খুব ইচ্ছা করে দীর্ঘদিন, এখনো একেবারে মারাত্মকভাবে ইচ্ছা করে। মানে দীনেনদা থাকলে আমি আপনি প্রতিদিন। ক বছর শিখছেন, কত সাল থেকে শুরু করেছিলেন? আমি দীনেনদার কাছে শিখছি 90। উনি মারা গেছেন 2007-এ। মানে 35 বছর পেরিয়ে এসেও আপনার মনে হয় এখন আমার গান শিখতে একেবারে অনেক জায়গাগুলো না মনে হয় যে এই জায়গাগুলোতে দীনেনদা থাকতো। আমি একটা প্রসঙ্গক্রমে একটা কথা, আমি যখন দেখা ছবিতে গান গেয়েছিলাম গৌতমদার, তখন একটি গান রেকর্ড হচ্ছিল একটি স্টুডিওতে ঢাকুরিয়াতে, তো আমার বারবার ভুল হচ্ছিল। গৌতমদা বলছে তপন এটা ক্যাসেটের জন্য ভালো, অডিওর জন্য ভালো, কিন্তু ছবির জন্য আমি ভিজুয়ালটা পাচ্ছি না তোমার গানে। আমি কি করি, অনেকবার গৌতমদা বললো তুমি একবার দীনেনদার কাছে যাও। তা আমি ঢাকুরিয়ার থেকে বেরিয়ে, স্টুডিওর থেকে বেরিয়ে আমি দীনেনদার কাছে 18 বার গিয়েছিলাম, গৌতমদা পছন্দ হয়নি। আমি দীনেনদার কাছে গেলাম, দীনেনদাকে বললাম দীনেনদা এরকম গানটা গাইলাম, আশা পূর্ণ হলো না। গৌতমদা বলছে ভিজুয়ালটা আসছে না, অডিওর জন্য ভালো। তা দীনেনদা শুনলেন, চা ফা খেলাম, বলছে ঘরে চলো। উনি স্কেলটা দুটো বাড়িয়ে দিলেন, দিয়ে বলে এইবার করলাম, বলে এবার গৌতমকে শোনাও। পরের দিন রেকর্ডিং সাউন্ডিংয়ে আমি আগে চলে গেছি, আমি গায়ে হামটু আর তপুদা রয়েছে স্টুডিওতে, ওরা অ্যারেঞ্জমেন্ট করবে। তা আমি গানটা প্র্যাকটিস করছি। গৌতমদা খানিকক্ষণ পর গৌতমদা ঢুকলো, খুকুদিও ঢুকলেন। গৌতমদা ঢুকে বলছে এইটাই তো আমি চাইছিলাম কালকে। একেবারে ওখানে কিন্তু এক টেকে ওকে হয়ে গেল। তা এখন মনে হয় এরকম অনেক জায়গায় এরকম বেঁধে যায়, তখন মনে হয় দীনেনদা থাকলে কত ভালো হতো যে গিয়ে অনেক কিছু আলোচনা করা। মানে আমার সাথে গান বা লোকসঙ্গীত নিয়ে অনেক ঝগড়াও হয়েছে দীনেনদার। হ্যাঁ, মানে এটা মানে যুক্তির জায়গায় অনেক ঝগড়া হয়েছে। হ্যাঁ, তারপরে একটা ঘটনা আমি বলছি না এখানে, আমি তখন বই মেলা চলছে, আমি দীনেনদার সাথে তর্কাতর্কি করে বই মেলায় চলে গেলাম, বই কিনলাম বাংলাদেশ স্টল থেকে, কিনে পরের দিন দীনেনদার বাড়ি থেকে বইটা আমি দেখালাম, দেখুন। তো বলে উনি পড়লেন, পড়ে টড়ে বলছে শোনো, শিক্ষকের কাছে সবসময় ছাত্ররা শেখে না, শিক্ষক ও ছাত্রের কাছে অনেক সময় শেখে। সত্যি এরকম গুরু পাওয়া ভাগ্যের। দীনেনদার মতো মানুষ, মানে যারা শিখেছে, যারা দীনেনদার সান্নিধ্য পেয়েছে জানে। আজকে ধরো লালনের গান, সব লোকে কয় লালন কি যার সংসারে, যে সুরটা তুমি এখনই গেয়ে উঠবে সেটা দীনেন্দ্র চৌধুরীর করা, আরতি মুখার্জির গাওয়া। এমন মানব জানম আর কি হবে, যে সুরটা তুমি এখনই গেয়ে উঠবে, অরুন্ধতী চৌধুরীর রেকর্ড, সেটা দীনেন চৌধুরীর করা। তাহলে এই মানুষ, এই বাংলার মানুষ অপেরার স্বাদ পেত না যদি দীনেন চৌধুরী পদ্মানতির মাঝি না করতো, কাজল রেখা না করতো, গ্রামফোন কোম্পানিতে, আকাশবাণীতে ওই অপেরাগুলো না করতো, তাহলে এই বাংলার মানুষ ময়মনসিংহ গীতিকার স্বাদ পেত না। একটি নাটক মিউজিক করেছে মাধব মালঞ্চি কন্যা, দেখো এখনো মানুষের মনে মুখে মুখে রয়েছে। তাহলে এইরকম একটা মানুষকে পাওয়া, মানে, এবং উনি তো আমাকে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়। একটি নাটকের দীনেনদার কাছে গেল মিউজিক করতে ওরা,
জল জঙ্গলের কাব্য ওদের বলে পাঠালো যে না আমি পারবো না, আমার শরীর টরীর ভালো নেই। তো ওরা বললো যে কার কাছে, বলে তপনকে যদি তোমরা বলো তপন করলে আমার মতো করেই করবে। ওরা করে আমি সেটা করলাম। হ্যাঁ, মানে খুবই ভালো হয়েছিল কাজটা। এবং যারা দেখেছে নাটকটা তারা জানে অসাধারণ সুন্দরবনের গল্প, সুনীল গাঙ্গুলির জল জঙ্গলের কাব্য অবলম্বনে। সেটা দীনেনদাই পাঠিয়েছিলেন আমার কাছে। আমিও অনেকগুলো নাটকের মিউজিক করি, সেটা দীনেনদার আমি দেখেছি দীনেনদা কিভাবে জ্যোৎস্না কুমারী সুর করেছে আমার সাথে, আমাকে বসে নিয়ে করেছে যে খেয়ে দিয়ে। আমি তো দীনেনদার সাথে খেতাম দুপুরে, মানে পরের দিকে তো আমি বেশ অনেক বছর গান শেখার পরে আমি দুপুরে ওনার সঙ্গে খেতাম। এবার খেয়ে দিয়ে জ্যোৎস্না কুমারীর বিবাহ ভেস্তা স্ক্রিপ্ট দিয়েছে, চলো চলো সুর করি। আবার দীনেনদার হচ্ছে সুর করার সময় কাউকে একটা পাশে চাই, মানে ও মতামত দেবে, হয়তো আমার মতটা রাখবেন না উনি, কিন্তু বলো কেমন হলো, ঠিক এখানে না না ওটা ঠিক হচ্ছে না এইটা, এরকম একজনকে চাই। মানে আমি দেখেছি, মানে এটা ওনার একটা মানে একজনকে সঙ্গ দেওয়া চাই আর কি। হ্যাঁ, তো সেই গুরুবন্দনা দিয়েই বোধহয় আমাদের আলোচনাটা শেষ হলো। এই আলোচনাটা দীনেনদার কথা বলে শেষ হবে না, মানে হবে না ওই রকম। আমি তো বলি এখন মানে আমি খুব অভাব বোধ করি যে গান শিখতে পাই না। দীনেনদার কাছে গেলে কত কিছু শিখে, কত গানের প্রেজেন্টেশন গিয়ে মনে হয় যে এই গানটা আরো অন্যভাবে গাওয়া যায় কিনা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সত্যি আশ্চর্য লাগে তপনবাবুর সঙ্গে এতক্ষণ থাকার পরেও এই কথাটা শুনতে পেয়ে আশ্চর্য লাগে যে উনি বলেন যে আজও এই বয়সেও তার মনে হয় যে গানটা বোধহয় আরো বেশি কিছুই শেখা হয়নি। দীনেনদার কাছে গেলে মনে হতো যে কিচ্ছু শিখতে পারি না, আরো কত সুন্দর করে গাওয়া যায়, মানে একটা গানের প্রেজেন্টেশন আরো কত সুন্দর করা যায়। ঠিক ঠিক ঠিক, সেই কথাটা এখনো বলেন যে এখনো শিখতে পারলে ভালো লাগতো। আমরা এই আলোচনা আজকে এখানেই শেষ করছি, আরো অনেক কথা হয়তো বাকি থেকে গেল। সত্যি এটা একটা লোকসঙ্গীতের ক্লাস বলা চলে। যারা নতুন করে শিখতে চান, যারা নতুন করে লোকসঙ্গীতকে নিজের মতো করে দেখতে চান, বুঝতে চান, তাদের ক্ষেত্রে এই আলোচনা হয়তো একটা নতুন পথ, একটা নতুন দিশা দেখাতে পারে। তখন বাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্যে। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর অনেক কথা বলা হলো না, সবটা গুছিয়ে বলাও যায় না কথা বলার সময়, কিন্তু একটাই কথা বলবো, যারা লোকসঙ্গীত করেন, জানি না আমার কথা শুনবেন কেন, কোনো দায় নেই, কিন্তু লোকসঙ্গীতটাকে নষ্ট না করে তার সঠিক পরিবেশনটা রাখলেই ভালো। এবং ছন্দ কিন্তু দীনেনদার মুখ থেকেই শোনা, পঙ্কজ মল্লিক বলতেন ছন্দ এমন একটা জিনিস, সেটাকে মানুষ আগেকার দিনে বাচ্চাদের কোলে নিয়ে দাদু ঠাকুমা গান গেয়ে গিয়ে পিঠে তাল দিয়ে দিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিত। আর এই ছন্দকেই, ওই তালটাকে আবার এমনভাবে ব্যবহার করা যায় মানুষকে উত্তেজিতও করা যায়। তা আমি কোনটা করব সেটা আমার, আমি সবাইকে অনুরোধ করব আপনারা কোন কাজটা করবেন, যে মানুষকে ঘুম পাড়াতে চাইবেন নাকি মানুষকে উত্তেজিত করতে, সেটা আপনার নিজের রুচি, অভিরুচি। আমি লোকসঙ্গীতের ক্ষেত্রে বলছি, লোকসঙ্গীত কিন্তু ভীষণ কষ্টের গান, দুঃখের গান, এবং ওই শ্রেণীর থেকে উঠে আসা গান।